আর কাঁধে একটা হাত রাখলো মালিনী। আর বুঝি আমাদের বেঁচে ফেরা হলো না রে নিমাই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। বলাইয়ের চিৎকারের সাথে সাথেই ঝড়ের গতিতে এগিয়ে এলো মালিনী, আর সেই ভয়ঙ্কর ছায়া চোখের পলকে তারা ঝাঁপিয়ে পড়ল নিমাই আর বলাইয়ের উপর। সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ গ্রামের নির্জন ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে আসছে হারানের গরুর গাড়ি। শুনশান নীরবতার মাঝে কেবল গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর চাকার ঘর্ষণে মাটি থেকে উৎপন্ন কটকট আওয়াজ ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না ভালোভাবে। সেই আওয়াজই যেন ভেঙে দিয়ে যাচ্ছে রাতের সেই নীরবতাকে। হারানের গরুর গাড়িতে বসে আছে 4 জন অপরিচিত মানুষ। তারা মূলত শহর থেকে এসেছে নোয়াহাটি গ্রামের পুরনো জমিদার বাড়িটি মেরামত করতে। শহর থেকে গ্রামটি অনেকটা দূরে হওয়ায় ট্রেন থেকে নেমে গরুর গাড়ি করে আসতে আসতেই এতটা সময় পেরিয়ে গিয়েছে তাদের। এই রাস্তা দিয়ে সাধারণত রাতের বেলা তেমন কেউ আসে না, কারণ রাস্তার শেষেই রয়েছে বহু বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত সেই পুরনো জমিদার বাড়িটি। সেই বাড়িকে ঘিরে গ্রামবাসীদের মধ্যেও রয়েছে নানান মন্তব্য। এই রাতের বেলা সেই জমিদার বাড়িতে এই লোকগুলো কেন যাচ্ছে সেটাই যেন বুঝতে পারছে না গাড়োয়ান হারান। বলছিলাম যে দাদা, আপনারা আসছেন কোত্থেকে? আর এই সন্ধ্যা বেলায় আপনারা ওই জমিদার বাড়িতেই বা যাইতেছেন কেন? আমরা শহর থেকে আসছি। আসলে ওই পুরনো জমিদার বাড়িটা নতুন করে মেরামত করার জন্য আমাদেরকে শহর থেকে ডেকে আনা হয়েছে। হরিদাসের কথাটা শুনে কিছুটা অবাক হলেও আর কোনো কথাই বলল না হারান। গরুর গায়ে হালকা চাবুক মেরে অন্ধকারের বুক ছেড়ে আবারও গাড়িটা নিয়ে এগিয়ে চলল সে। বলছিলাম যে ওই জমিদার বাড়িটা আর কত দূর? বসে থাকতে থাকতে আমার মাজা একদম ধরে গিয়েছে। আর বেশি দূর না দাদা, ওই ওই সামনের বড় বট গাছটা পার হলেই জমিদার বাড়ির রাস্তা। কিন্তু এমন একটা পরিত্যক্ত আর ভূতরে বাড়িতে আপনারা আসতেছেন কোন সাহসে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। বাড়িটা অনেক দিনের পুরনো বটে, তবে এটা যে ভূতরে বাড়ি সেটা তো জানতাম না। সত্যি নাকি? ও হরিদাস দাদা, এই দাদা এসব কি বলছে গো? আরে বাদ দে তো এসব কথা, যত সব আজগুবি কথা। এর থেকে কত পুরনো বাড়িতে কাজ করলুম, এ আর এমন কি? ও গারোয়ান ভাই, তুমি গাড়িখানা আরো দ্রুত চালাও দেখি। হরিদাসের কথার কোনো প্রত্যুত্তর না করে অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো হারান। আরও মিনিট 20 চলার পর একটা জরাজীর্ণ ও বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো তাদের গরুর গাড়ি। জমিদার বাড়ি আয়সা পড়েছে, এবার আপনারা নামেন দাদারা। হারানের কথায় এক এক করে গাড়ি থেকে নেমে পড়ল নিতাই, বলাই, নিমাই ও হরিদাস। আমি আবারও কইতেছি দাদারা, এই বাড়ি খান কিন্তু সত্যি খুব একটা সুবিধার না, সাবধানে থাইকেন। যা দ্রুত যা। বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে নোয়াহাটি গ্রামের এই পুরনো জমিদার বাড়িটি। একসময় যেখানে মানুষের কোলাহল, অতিথি আতিথেয়তা আর রাজকীয় আভিজাত্যে ভরপুর ছিল চারপাশ, আজ সেখানে আছে শুধু ভাঙা দেয়াল, জরাজীর্ণ আসবাবপত্র আর ধুলো জমে থাকা মেঝে। বহু বছর পর এই বাড়িটা আবার নতুন করে গড়ে তোলার লক্ষ্যেই শহর থেকে গ্রামে এসেছিল সৌভিক, এই বাড়িরই একমাত্র এবং শেষ বংশধর সে। জমিদার বিজয় নারায়ণের নাতি এবং প্রতাপ নারায়ণের একমাত্র পুত্র সৌভিক। শহরের পড়াশোনা শেষে বাবা দাদুর ভিটেমাটি সংরক্ষণ করার লক্ষ্যেই এই কাজে মনোনিবেশ করেছে সে। কে কে এসেছে? হরিদাস বাবুরা এলেন নাকি?
বাড়ির সামনে লোকজন আসার শব্দ শুনেই লণ্ঠন হাতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল সৌভিক। দূর থেকে হেঁটে আসা লোকগুলো কাছাকাছি আসতেই লণ্ঠনের হলুদ আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল নিমাই, বলাই, নিতাই ও হরিদাসের মুখ। সৌভিক কয়েক পা এগিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। আপনারা আসতে এতটা দেরি করলেন যে, সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করে আছি। শহরে যে বাড়িতে কাজ করতাম সেই কাজটা সেরে ট্রেন ধরেছি, তার উপর এতটা পথ আসতে হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। বুঝতে পেরেছি। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবু, তেমন একটা অসুবিধা হয়নি, তবে অনেকটা পদ এসেছি তো, তাই শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে, তোমরা তাহলে আজ রাতটা বিশ্রাম নাও, কাল সকাল থেকে কাজ শুরু করা যাবে। কি বলেন হরিদাস বাবু? সেটাই ভালো হবে। ঠিক আছে, আর শুনুন, ওদিকটায় একটা ঘরে আপনাদের থাকার জন্য বন্দোবস্ত করে রেখেছি আমি, আর ওই ঘরে কিছু খাবারও আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, আমি চললাম। হ্যাঁ, ইয়ে মানে বাবু, বলছিলাম যে আপনি কি এখানে থাকবেন না? এত বড় আর এমন পুরনো একটা বাড়িতে আমরা একাই থাকবো? কেন বলো তো? তুমি কি কোনোভাবে এখানে থাকতে ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে না না, এখানে থাকতে আবার কিসের ভয়? এর থেকেও কত পুরনো বাড়িতে রাত কাটিয়েছি, ইয়ার এমন কি? বেশ, আসলে হয়েছে কি, আমি আমার পিসির বাড়িতে উঠেছি। গ্রামে যে কদিন থাকবো ওই পিসির বাড়িতেই থাকবো বলতে পারো। আর দেরি করবো না, বুঝলে? আমি এলাম। এই বলে অপর দিক থেকে কোনো উত্তরের তোয়াক্কা না করেই হাত থেকে লণ্ঠনটা রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। ধীরে ধীরে দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো নিতাই, বলাই, নিমাই আর হরিদাস। বহুদিন ধরে বন্ধ পড়ে থাকার কারণে ঘরের ভেতরটা স্বেচ্ছেতে আর ধুলোয় ভর্তি হয়ে আছে। নিতাই লণ্ঠনটা উঁচু করে ধরতেই হলুদ আলোয় ধীরে ধীরে ঘরের ভেতরটা স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই আচমকা নিতাইয়ের চোখ পড়ল ঘরের এক কোণে। একটা সাদা ছায়া যেন বিদ্যুতের মতো দ্রুত বেরিয়ে গেল জানালার ফাঁক দিয়ে। যা দেখা মাত্রই কাঁপন শুরু হলো তার শরীরে। মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ালো সে। এই, তোরা কিছু দেখলি নাকি? কি দেখবো? এখানে তো দেখার মতন কিছুই নেই। এই মাত্র একটা সাদা ছায়ার মতো কিছু একটা এখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আমি 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 নিজের চোখে দেখলাম। কি বলিস? সত্যি নাকি? সত্যি না হলে কি আমি তোদের এইভাবে বলতাম? এই মাত্র আমার চোখের সামনে দিয়ে গেল। আমার মনে হচ্ছে ওই গারওয়ান ভুল কিছু বলেনি। এইখানে মনে হয় কিছু একটা আছে। তোরা আবার এসব আজগুবি কথাবার্তা নিয়ে পড়লি? যত সব দিদা ঠাকুমাদের মতো কথাবার্তা, এসব বাদ দিয়ে ঘুমানোর বন্দোবস্ত কর যা। উস্তাদের ধমক শুনে সেখানে আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকলো না নিতাই, বলাই ও নিমাই। হুড়মুড় করে যে যার মতো কাজে চলে গেল তারা। আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে টান দিতে লাগলো হরিদাস। রাত 9টা নাগাদ এক ঝুড়ি ফল নিয়ে জমিদার বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো একটি মাঝবয়সী মেয়ে। বারান্দায় দাঁড়িয়েই চিৎকার করে ডাকতে লাগলো সে। কেউ আছেন? একটু বাইরে আসুন না, সৌভিক দাদাবাবু আমাকে পাঠিয়েছেন। কেউ আছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? মিনিট কয়েক পরেই মালিনী লক্ষ্য করলো লণ্ঠন হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে একজন মানুষ। আপনি কি হরিদাস বাবু? হ্যাঁ, আমি হরিদাস। কিন্তু তুমি কি মা? আমি মালিনী, এই গ্রামেরই মেয়ে। সৌভিক দাদাবাবু আমারে পাঠিয়েছেন, বললেন আপনাদের জন্য কিছু ফল নিয়ে যেতে, তাই নিয়ে এলুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আসো ভেতরে আসো। না কাকা বাবু, আমি এখন আর ভেতরে আসবো না। আপনারা নতুন এসেছেন কি না, তাই ভাবলুম একটুখানি দেখা করে যাই। আচ্ছা মা, একটা কথা বলো তো, এই বাড়ি নিয়ে গ্রামের লোকজন এত ভয় পায় কেন? ভয় পায় তার কারণ এই বাড়ির ইতিহাস ভালো নয়। ইতিহাস? এই বাড়ির আবার কেমন ইতিহাস আছে মা? বহু বছর আগে এই বাড়িতে একটা মেয়ে খুব অন্যায়ভাবে মরে গেছিল। সেই মেয়েটা নাকি
এখনো এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। কথাটা শুনে হরিদাসের বুকের ভেতরটা যেন হালকা ধাক্কা খেলো। বলল, এসব তুমি কি বলছো? ভয় পেয়ে গেলেন নাকি কাকা বাবু? আরে এমন কোনো ইতিহাস এই বাড়িতে নেই। আমি তো শুধু আপনার সঙ্গে একটু মজা করছিলাম। এই নিন ফলের ঝুড়ি। কথাটা বলে হরিদাসের হাতে ফলের ঝুড়িটা দিয়ে বেরিয়ে গেল মালিনী, আর ঝুড়িটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল হরিদাস। ভীষণ ক্লান্ত থাকায় আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়েছিল শ্রমিকরা। এক ঘুমে রাত কেটে ভোর হয়ে গেল তাদের। সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনে সকলেরই ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই এক এক করে ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির উঠোনে দাঁড়ালো তারা। ওফ, কি ঘুমটাই না দিলাম বলো বলাই। সত্যি বলছি ভাই, একটা লম্বা ঘুম দিয়ে শরীরটা একটু হালকা লাগছে এখন। হ্যাঁ রে বলাই, নিতাইটা কোথায় গেল রে? ওকে তো কোথাও দেখছি না। হরিদাসের কথাটা শুনে চারদিকে তাকাতে লাগলো নিমাই। ঠিক তখনই উঠোনের এক কোণে তার চোখ আটকে গেল, কারণ সেখানে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে নিতাইয়ের লাশ। আয় ভগবান, এটা কি দেখলাম আমি? ও ওস্তাদ, ওদিকে দেখেন, ওদিকে ওদিকে নিতাইয়ের। কথাটা শেষ হবার আগেই সেদিকে তাকালো হরিদাস ও বলাই। নিতাইয়ের লাশ থেকে তারা তিনজনই ছুটে গেল সেখানে। আয় ভগবান, এটা কি করে হলো? কাল রাতেও তো সব ঠিকঠাকই ছিল। ওস্তাদ, ওস্তাদ, এটা এটা তো কোনো মানুষের কাজ না। তবে তবে কি ওই গারোয়ান দাদার কথাই ঠিক? আরে ধুর, দেখতে পাচ্ছিস না পাশেই একটা ছোট দেয়াল আছে? তোরা তো জানিসই নিতাইয়ের দেয়াল টপকে আসা যাওয়ার স্বভাব আছে। এই কাজ করতে গিয়েই হয়তো এমনটা হয়েছে। হরিদাসের এমন কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে গেল বলাই আর নিমাই। বিরক্ত হলেও উস্তাদের মুখের উপর কিছুই বলতে পারল না তারা। হ্যাঁ রে, তোরা এভাবে এখানে দাঁড়িয়ে রইলি কেন? নিতাইয়ের সৎকারের বন্দোবস্ত করতে হবে তো। তোরা কেউ একজন গিয়ে সৌভিক বাবুকে খবর দে। ঠিক আছে ওস্তাদ। নিতাইয়ের লাশের সৎকার করতে করতেই কেটে গেল পুরো একটা দিন। নিজেদের সাথের একজন লোককে আকস্মিক হারিয়ে ফেলে যেন মর্মাহত হয়ে পড়েছে তারা সকলেই। তারা আর এ বাড়িতে কাজ করবে না বলাতেই তাদের সাথে কথা বলতে এসেছে সৌভিক। কি ব্যাপার, তোমরা নাকি এখানে কাজ করবে না বলছো? জি দাদা বাবু, এভাবে আমাদের একজন ভাই মারা গেল, এরপরও এখানে আমরা কাজ করি কিভাবে? ঠিক, তাছাড়া এই বাড়িটাতে থাকতেও আমাদের আর সাহস হচ্ছে না। বুঝলাম, কিন্তু হরিদাস বাবু, আমি তো আপনাদের এখানে কাজ করার জন্য অগ্রিম 10,000 টাকা দিয়ে দিয়েছি। এখানে কাজটা না করলে যে আপনাদের এখন সেই টাকাটা ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার হলে দেব, তবুও এমন একটা ভূতরে বাড়িতে আমরা কাজ করব না। থামবি তোরা? এখানে আমি উপস্থিত থাকতে তোরা এত কথা বলছিস কোন সাহসে? হরিদাসের ধমক শুনে সাথে সাথেই চুপ হয়ে গেল নিমাই ও বলাই। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমরা আপনার কাজটা শেষ করে তবেই ফিরে যাব। আর মৃত্যু কখনকার কিভাবে হয় সেটা কি আমরা বলতে পারি? এসব কোনো বিষয় না। ঠিক আছে, আপনারা তবে আজ শুয়ে পড়ুন, আগামীকাল থেকে কাজটা শুরু করে দেবেন। কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল সৌভিক। সে চলে যেতেই জমিদার বাড়ির উঠোনে নেমে এলো নীরবতা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা। ওস্তাদ, আমার কিন্তু বারবার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। এখনো সময় আছে, চলুন আমরা ফিরে যাই। এই নিতাই একদম ঠিক কথা বলেছে ওস্তাদ, আর দেরি করবেন না, চলুন আমরা ফিরে যাই। চুপ কর তোরা, আর বারবার এক কথা না বলে যা ঘরে যা। ঠিক তখনই উঠোনের দিক থেকে ভেসে এলো নূপুরের এক ছনছন শব্দ। শব্দটা শুনে একে অপরের দিকে তাকালো নিমাই ও বলাই। ওস্তাদ, এটা কিসের শব্দ? আমার পায়ে নূপুরের শব্দ গো। কেন, তোমরা কি ভয় পেয়ে গেলে নাকি? তুমি কে? আর তুমি এখানে এসছো কেন?
এ কি মা, তুমি আজও এসেছো? কেন কাকা বাবু, আমি আসতে পারি না নাকি? নাকি আপনিও ওদের মতো ভয় পেয়ে গেলেন? না না, তবে এত রাতে আবার এখানে এলে কেন? ভাবলাম তোমাদের একটু দেখে যাই। কিন্তু কাকা বাবু, আমি তো এটাই বুঝতে পারছি না, কালকে আমার মুখে এই বাড়িটার ইতিহাসটা শোনার পরও তুমি এখানে থাকার সাহস করলে কি করে? মানে, তুমি না কাল বললে যে কথাগুলো তুমি মজা করে বলেছো? আপনার সাথে কি আমার মজা করার সম্পর্ক কাকা বাবু? কথাটা বলেই ধীরে ধীরে মাথা নিচু করলো মালিনী। কয়েক সেকেন্ডের মধ্যে নীরবতা নেমে এলো চারদিকে। ঠিক তখনই আবারও শোনা গেল নূপুরের সেই ঝুনঝুন শব্দ। ওস্তাদ, এই শব্দটা কোথা থেকে আসছে? শব্দটা কানে বাজতেই বুকের ভেতরটা কেমন কাঁপন তুলে দিচ্ছে। নিমাইয়ের কথাটা শেষ হতেই জমিদার বাড়ির ভেতর থেকে অন্ধকার ঠেলে ধীরে ধীরে হেঁটে আসছে একটি ছায়া মূর্তি। ছায়াটি কাছাকাছি আসতেই ভয়ে সিটিয়ে গেল বলাই ও নিমাই। সেই সাথে কিছুটা ভয় পেয়ে গেল হরিদাসও। এই কি, এই ছায়াটা আবার কিসের? আর এসব হচ্ছে কি এখানে? এই বাড়িতে তো আমি একা থাকি না কাকা বাবু, ওই ছায়াটাও থাকে। মানে, তুমি কোনো মানুষ নও? না, আমি কোনো মানুষ নই, আমি এক অতৃপ্ত আত্মা। আর আজ আমার আত্মা তোমাদের শেষ করে দেবে। ওরে বলাই, নিমাই পালা, পালা, যত দ্রুত সম্ভব পালা এখান থেকে, পালা! পালাবি? মূর্খ মানব, এর আগে যতজনই আমার ঘর ভাঙতে এসেছে তাদের কেউই বেঁচে ফিরতে পারেনি, আর তোরাও পারবি না। ছায়াটির ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে যেন জমে গেল তিনজন মানুষের শরীরই। এখন কি করবে বা কিভাবে এখান থেকে বেরিয়ে যাবে সেটাও যেন মাথায় আসছে না তাদের। ওস্তাদ, আমার পা, ওরা ওরা আমার পা টেনে ধরেছে। বাঁচান, বাঁচান! কিন্তু নিমাইয়ের সেই চিৎকার যেন কোনোভাবেই পৌঁছলো না হরিদাসের কানে। কারণ ততক্ষণে জমিদার বাড়ি পেরিয়ে অনেকটা দূরে চলে গিয়েছে সে। তুই কোনো চিন্তা করিস না নিমাই, আমি আমি তোকে বাঁচাবো। এই বলে নিমাইয়ের দিকে এগোতেই তার কাঁধে একটা হাত রাখলো মালিনী। আর বুঝি আমাদের বেঁচে ফেরা হলো না রে নিমাই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। বলাইয়ের চিৎকারের সাথে সাথেই ঝড়ের গতিতে এগিয়ে এলো মালিনী আর সেই ভয়ঙ্কর ছায়া। চোখের পলকে তারা ঝাঁপিয়ে পড়ল নিমাই আর বলাইয়ের উপর। কিছু বুঝে ওঠার আগেই তাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। মাটিতে ফেলে দিয়েই নিমাই ও বলাইয়ের বুকের উপর উঠে তাদের গলায় মুখ বসিয়ে দিল মালিনী আর সেই ছায়া মূর্তিটি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। মুহূর্তের মধ্যেই ফিনকি দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল রক্ত। নিমাই আর বলাই ছটফট করতে লাগলো যন্ত্রণায়। এদিকে পিশাচের মতো উল্লাস করতে করতে তাদের শরীর থেকে রক্ত চুষে নিতে লাগলো মালিনী আর সেই ছায়াটি। কেমন আছেন হরিদাস বাবু? এখন শরীরটা একটু ভালো লাগছে? আমি 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 কোথায়? আপনি এখন নিরাপদ জায়গায় আছেন। এটা আমার বাড়ি। ভোরবেলা আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আপনার কি হয়েছিল বলুন তো? কথাটা শুনেই যেন চমকে উঠল হরিদাস। রাতের সে ভয়ঙ্কর দৃশ্য আবারও চোখের সামনে ভেসে উঠল তার। ধীরে ধীরে হরিদাস কিছুটা স্থির হতেই রাতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা খুলে বলল সকলের সামনে। আসলে ভুলটা বোধ হয় আমারই হয়েছে। আমারই বারবার একই কাজ করা উচিত হয়নি। বিগত কয়েক বছরে বেশ কয়েকবার এই বাড়িটা মেরামত করার জন্য শ্রমিক এনেছিলাম। সকলের সাথেই একই ঘটনা ঘটে।
এরপর এলাকার বা আশেপাশের কোনো শ্রমিক রাজি না হওয়ায় বাধ্য হয়ে আপনাদেরকে নিয়ে আসি দ্বিগুণ পয়সা দিয়ে। কিন্তু কিন্তু এমনটা হবার কারণ কি? বিষয়টা মনে হয় কিছুটা কর্মফল। আমার শ্বশুর মশাই যখন জমিদার ছিলেন তখন তিনি কারণে অকারণে নারীদের ওই মহলে নিয়ে গিয়ে নানা কর্মকাণ্ড করতেন। এরপর সেই নারীদের আর খুঁজে পাওয়া যেত না। পরবর্তীতে জানা যায় সেই নারীদের কাজ শেষ হলে তাদেরকে নাকি ওই মহলেই পুঁতে রাখা হতো। তাদের আত্মাগুলো এখন এই সব করছে। দেবেশের মুখে নিজের দাদুর এসব ঘৃণিত কর্মকাণ্ড শুনে ভীষণ লজ্জিত হলো সৌভিক। এরপর ওই বাড়িটাকে ওইভাবেই রেখে দিয়ে গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যায় সে।